তো আয় বুঝে আমাদের ব্যয় করতে হবে। মানে যারা 50,000 টাকা ইনকাম করতেছে তাদের লাইফস্টাইলটা হবে অবশ্যই 50,000 টাকার মতো, এবং যারা 10 লাখ টাকা ইনকাম করতেছে ওই যে 10 লাখ টাকার যে লাইফস্টাইল তারা ওইটা লিড করবে। কাপড় চোপড় তো তেমন একটা অকেশনালি ধরেন কোনো একটা অনুষ্ঠান হচ্ছে তখন কেনা হয়, বা ঈদে, কোরবানিতে, পূজায় এরকম কিছু স্পেসিফিক জায়গায় কেনা হয় আর কি। এই জন্য যে কাপড় চোপড় ওইখানে বাজেটটা একটু কম, 5 থেকে 10%, এটাই হলো আদর্শ বাজেট। ঠিক আছে, মুনাফা হলো আমরা যারা বাচ্চা কাচ্চা আছি, তো আমাদের যে একটা সুন্দর লাইফ, আমাদের যে পরবর্তীতে একটা সুন্দর জীবন ধারণের একটা মাধ্যম হয়ে যাবে, বা আমরা যখন জীবনে সাকসেস হয়ে যেতে পারবো, ওটাই হলো আমাদের যে বাবা মা তাদের জন্য কি, তাদের জন্য মুনাফা। আমি যদি 50,000 টাকা একদিনে খরচ করে দিই, তো এটা অবশ্যই আমাদের যে মায়েরা থাকে, মায়েদের কাছে অবশ্যই হিসাব দিতে হবে, নাইলে ঘরের মধ্যে একটা তুলকালাম কাণ্ড হয়ে যাবে আর কি। আজকে আমাদের নবম দশম শ্রেণীর বা এসএসসির যে হিসাব বিজ্ঞানের দ্বাদশ অধ্যায় বা সব শেষ যে অধ্যায়, ওই অধ্যায়টি নিয়ে আমাদের আজকের আলোচনা এবং আমাদের আজকের ক্লাস। তো ওই অধ্যায়টা হলো আমাদের যে পারিবারিক ও আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের হিসাব নিয়ে। মানে এখানে দুইটা জিনিস করা হবে, একটা হলো পারিবারিক হিসাব আর একটা হলো আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের হিসাব। তো দুইটা হিসাবের আমাদের যে আয় বিবরণী, আমাদের যে আর্থিক অবস্থার বিবরণী, এগুলো নিয়ে আজকের এই যে পারিবারিক হিসাব এবং আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের যেই হিসাব বিজ্ঞানের দ্বাদশ বা 12তম অধ্যায়। তো এখানে দেখেন যে আমাদের পারিবারিক যে হিসাব ব্যবস্থা, এই পারিবারিক হিসাব ব্যবস্থার প্রথমেই যেটা আছে ওটা হলো পরিবার। পরিবার কি? পরিবার হলো মৌলিক এবং সামাজিক একটা সংগঠন, যেখানের মধ্যে মানে বিভিন্ন কয়েকজন মানুষ নিয়ে এই পরিবারটা গঠিত হয়। তো এখন এই যে আমাদের পারিবারিক যেই হিসাব ব্যবস্থা, এটা কেন আসতেছে? তো এটা আসতেছে হলো নির্দিষ্ট আয়ের মধ্যে পরিবারের সদস্যদের চাহিদা পূরণ করার জন্য এবং সুশৃঙ্খলভাবে জীবনযাপন করার জন্য যেভাবে হিসাব করতে হবে, এবং আমি যেভাবে হিসাব করলে আমার যে নির্দিষ্ট একটা স্পেসিফিক অ্যামাউন্টের আয়, ওই আয়ের মধ্যে আমাদের পরিবারের যেই সদস্যগুলো আছে, আমাদের বউ বাচ্চা যারা আছে, ঠিক আছে, এটা হলো একদম আমাদের বাবারা করে আর কি। তো এটা হাতে কলমে করা হয় না, কিন্তু মোটামুটি মানুষের মাথার মধ্যে হিসাবটা থেকে যায় আর কি। তো এখন এই যে আমাদের বাবা বা আমাদের যে অভিভাবক, মা বাবা বা যারা টাকা ইনকাম করে, তাদের যেই পরিবার বা আমরা যারা তাদের সন্তান বা বউ বাচ্চা, মা বাবা যারা থাকে, এদের পুরো পরিবারের সব সদস্যদের চাহিদা পূরণ করার জন্য এবং সুশৃঙ্খলভাবে একটা সুন্দর জীবনযাপন করার জন্য যেই হিসাবটা রাখা হয়, ওটাকেই বলা হয় পারিবারিক হিসাব ব্যবস্থা। তো এটা অবশ্যই একটা অমুনাফাভোগী, কারণ বাবা মারা যে একটা ধরেন আপনার বাবা 50,000 টাকা মাসে বেতন পায় এবং এই 50,000 টাকা পুরোটা আপনাদের ফ্যামিলির পিছনে ঢেলে দিল, কিন্তু কোনো মুনাফা নাই। ঠিক আছে, মুনাফা হলো আমরা যারা বাচ্চা কাচ্চা আছি, তো আমাদের যেই একটা সুন্দর লাইফ, আমাদের যে পরবর্তীতে একটা সুন্দর জীবন ধারণের একটা মাধ্যম হয়ে যাবে, বা আমরা যখন জীবনে সাকসেস হয়ে যেতে পারবো, ওটাই হলো আমাদের যে বাবা মা তাদের জন্য কি, তাদের জন্য মুনাফা। তো এটা অমুনাফাভোগী না, এটা মুনাফাভোগী, এটা এক্সেপশনাল। কিন্তু আমাদের অবশ্যই যখন পরীক্ষায় আসবে তখন আমাদের লিখতে হবে যে পরিবার অবশ্যই একটা অমুনাফাভোগী চলমান প্রতিষ্ঠান। ঠিক আছে, তাহলে পরিবার একটা প্রতিষ্ঠান, সব জায়গায় ব্যবসা আছে, তো আমরা ব্যবসাকে কি করতে পারবো না, ছোট করে দেখতে পারবো না। তো যাই হোক, এখন দেখেন এই যে পারিবারিক যে হিসাব ব্যবস্থা, এটার বৈশিষ্ট্য কি? এটার বৈশিষ্ট্য জানার জন্য আমি একটা ছোট্ট করে একটা লাইন বানাইছি, ওটা হলো অসুস্থ দানব নিয়ে আক্রমণ। ঠিক আছে, এটা জাস্ট একটু মনে রাখবেন, এখানে দিয়ে আসতে হলো অমুনাফাভোগী সংগঠন। তো বললাম যে পরিবার কোনো মুনাফা ভোগ করে না, কারণ এর মূল উদ্দেশ্যে কি, পরিবারের যেই সচ্ছলতা বা পরিবারের একটা সুশৃঙ্খল সুন্দর এবং জীবনযাপন, এবং তাদের যে পরিবারের সদস্য, ওই সদস্যদের চাহিদা পূরণই হলো কি পরিবারের মূল উদ্দেশ্য। তাহলে এটা অমুনাফাভোগী একটা সংগঠন, যেটার মূল উদ্দেশ্য কি নয়, লাভ বা লোকসান নির্ণয় করা নয়। এখানে যে পরিবারের কল্যাণ এবং পরিবারের সচ্ছলতা নিশ্চিত করা হলো এটার কি মূল লক্ষ্য। এবং এটার জাস্ট একটা এক্সাম্পল হিসেবে আমরা দিতে পারি যে পরিবারের চাল ডাল কেনা হয় খাওয়ার জন্য, কিন্তু ওই চাল ডাল খেয়ে কোনো লাভ হয় না, সবগুলো টয়লেটে যায় আর কি। যাই হোক, এরপর 2 নম্বরে কি আছে? 2 নম্বরে আছে হলো আমাদের যে অসুস্থতার যে সু আছে, ওই সু নিয়ে স্বতন্ত্র একক নির্ধারণ। মানে আমাদের যে পরিবার, ওই পরিবারের একজন সদস্য থাকে বা একাধিক থাকতে পারে, তবে একজনকেই ধরা হয় পরিবারের কর্তা, বা যে রেসপেক্টেড, বা একজন যার মাধ্যমে আমাদের পুরো পরিবারটা চলে। ধরেন আমাদের দাদা থাকতে পারে, বা আমাদের বড় চাচা থাকতে পারে, বা আমাদের বাবাই থাকতে পারে, যার মাধ্যমে আমাদের কি থাকে, আমাদের পরিবারের কর্তাটা তিনি হয়ে থাকেন, এবং তার মাধ্যমে সিদ্ধান্তটা গ্রহণ করা হয়। এই জন্য বলা হয়েছে যে স্বতন্ত্র একক নির্ধারণ। মানে আমাদের যে পারিবারিক যত সিদ্ধান্ত আছে, ওইটা নির্ধারণ করে এককভাবে, মানে যিনি কর্তা থাকে তার একটু সিদ্ধান্তের, তার কথা একটু দাম বেশি থাকে। ঠিক আছে, তো এখন
এরপর কি আছে, এরপর হলো দায়বদ্ধতাহীনতা, যেটা আমরা দানবের ফার্স্ট ওয়ার্ড দা, দানবের ফার্স্ট প্রথম ভোকাবুলারি কি। তো যে দানবের যেই দা, এই দা থেকে আসছে হলো দায়বদ্ধতাহীনতা। মানে এই যে আমাদের যেই পরিবারটা, এই পরিবারের হিসাব কোনো সরকারি কর্তৃপক্ষ বা কোনো অডিটরের কাছে জমা দিতে হয় না, ঠিক আছে। দিন শেষে যদি আমার 50,000 টাকা বাবা ইনকাম করে বা 5 লাখ টাকাও ইনকাম করে, ওগুলো 50,000 টাকা যদি একদিনে খরচ করে দেয় বা 5 লক্ষ টাকাও যদি একদিনে খরচ করে দেয়, তার যদি কোনো হিসাব না থাকে, তো এটার কোনো জবাবদিহিতা আমাদের কোনো সরকারি কর্তৃপক্ষ বা কোনো অডিটরের কাছে দিতে হবে না। অবশ্য এখানে আরেকটা জিনিস আছে মজার বিষয়, ওটা হলো আমি যদি 50,000 টাকা একদিনেই খরচ করে দিই, তো এটা অবশ্যই আমাদের যেই মায়েরা থাকে, মায়েদের কাছে অবশ্যই হিসাব দিতে হবে, নাইলে ঘরের মধ্যে একটা তুলকালাম কাণ্ড বেজে যায় আর কি। তো সেকেন্ড কর্তা হলো অবশ্যই মা। যাই হোক, ওটা হলো বইয়ের বাইরে। আমাদের বইয়ের ভিতরে হলো আমাদের যে পারিবারিক সংগঠন বা পরিবার, ওই পরিবারের কোনো দায়বদ্ধতাহীনতা নাই, ঠিক আছে, বা দায়বদ্ধতা নাই, দায়বদ্ধতাহীন একটা সংগঠন। এরপর কি, এরপর এই যে দানবের দিয়ে আসছে কি, নগদ লেনদেন। নগদ লেনদেন বলে পরিবারের মানে যে লেনদেনগুলো হয়ে থাকে, বাবা যে বেতনটা আনলো, ধরেন 50,000 টাকায় বলি, তো ওই বেতনটা নগদে নিয়ে আসলো এবং ধুমধাম খরচ করে ফেললো, যে কাঁচা বাজার নিয়ে আসলো, রিক্সা ভাড়া দিল, এরপর বাচ্চা কাচ্চাদের যে গৃহশিক্ষক তাদের বেতন দিল, স্কুলের খরচ, জামা কাপড়, ওষুধ খরচ, বাসা ভাড়া, এই সব কিছু মানে নগদেই হয়ে থাকে। এখানে বাকিতে তেমন একটা খুব কম হয়, যে ওই মুদির যেখানে ওইটা এক্সেপশনাল আর কি। তো এরপর ওই বিল যেগুলো আছে ওইখানে মানে খুব কমই ঘটে থাকে যে বাকিতে লেনদেন, বেশিরভাগ সময় নগদে হয়ে থাকে। তো এরপর কি আছে, এরপর দানব নিয়ে আসতে হলো আমাদের নির্ধারিত খাত। মানে আমাদের অসুস্থ দানব নিয়ে কি আমাদের আক্রমণ করতে হয় পরিবারে। যাই হোক, নির্ধারিত খাত মানে বলা হয়েছে আমাদের যেই খরচগুলো হয়ে থাকে বা আমাদের যে ইনকামগুলো হয়ে থাকে বা পরিবারের যেই আয় এবং ব্যয়, এগুলোর একটা নির্দিষ্ট খাত থাকে। যেমন বাবা বেতন নিয়ে আসছে, ওই ইনকামের একটাই খাত, অথবা যদি কোনো চাষাবাদের জমি থাকে ওইখান থেকে আসে স্পেসিফিক, ওইখান থেকে বাইরে কোনো কিছুতে যায় না, মানে স্পেসিফিক কিছু খাত থাকে যেখানে আমরা কি করে থাকি, আমাদের আয়টা এসে থাকে। এরপর ব্যয়ের খাতগুলো কিন্তু স্পেসিফিক, যেমন খাদ্য আছে, বাসা ভাড়া আছে, এরপর আমাদের কি আছে, চিকিৎসার খরচ আছে, কাপড়ের খরচ আছে, মানে কিছু স্পেসিফিক, এক্সট্রা তেমন একটা খুব খরচ কম হয় না। যেমন অকেশনালি যে বিয়েতে যাব, একটা আত্মীয়র বিয়েতে, তো তখন গিফট নিয়ে যাচ্ছি, তো এটা হলো মানে খুব কম সময় হয়ে থাকে। তাহলে যেই খরচের বা ইনকামের যে খাত, আয় বা ব্যয়ের খাত, ওইগুলো সবসময় একই রকমই থেকে থাকে, মানে মাসে প্রায় ওই এক ধরনের হিসাবে আমাদের করতে হয়। তো এটা হলো আমাদের কি গেল, পরিবারের যে হিসাব ব্যবস্থার বৈশিষ্ট্য। এখন পরিবারের যে হিসাব ব্যবস্থা, এই হিসাব ব্যবস্থা প্রয়োজন কেন আসলে, এটা প্রয়োজন মানে কেন আমরা হিসাব ব্যবস্থাটা করব। তো ওই হিসাব ব্যবস্থাটা কেন করব, এটা আমরা একটু জেনে নিই। যে সুষ্ঠু পরিকল্পনা কি, আমাদের এই যে বললাম যে বাবা 50,000 টাকা আয় করে, এখন আমরা যদি 50,000 টাকা একটা পরিবারে আসতেছে, ওই পরিবার যদি 60,000 টাকা বা 70,000 টাকা খরচ করে ফেলে, তাহলে বাকি টাকা কোত্থেকে আনবে। মানে মানুষের পাওনাদার থেকে নিতে হবে, এরপর পাওনাদার দিনে রাতে এসে ঘরে চিল্লা হল্লা আর কি। তো আয় বুঝে আমাদের ব্যয় করতে হবে। মানে যারা 50,000 টাকা ইনকাম করতেছে তাদের লাইফস্টাইলটা হবে অবশ্যই 50,000 টাকার মতো, এবং যারা 10 লাখ টাকা ইনকাম করতেছে, ওই যে 10 লাখ টাকার যে লাইফস্টাইল, তারা ওইটা লিড করবে। মানে যে আমাদের আয়, ওইটা বুঝেই আমাদের ব্যয় করতে হবে আমাদের যে পরিবারে। এরপর কি, মূল্যবোধ সৃষ্টি। মূল্যবোধ কেমনি সৃষ্টি করে, আমাদের যে বাচ্চা কাচ্চাগুলো ফ্যামিলিতে থাকে বা আমরা যারা, তো আমাদের যে সততা এবং নৈতিকতার বিকাশ ঘটাতে আমাদের বাবা মারা শেখায় কীভাবে কম খরচ করতে হয়। মানে আমাদের যে আমরা অনেক সময় ডিপ্রেশনে থাকতাম বা একটু মন খারাপ করে থাকতাম, যে আমাদের বন্ধু বান্ধবদের মা বাবা কি 100, 200, 500 টাকা দিচ্ছে, কিন্তু আমাদের কি 5-10 টাকা দিয়ে মিলে দিচ্ছে আর কি। তো এটা হলো আমাদের শেখায় যে কিভাবে তুমি খুব কম খরচের মধ্যে ভালো একটা জীবনযাপন করতে পারবা। তুমি অপচয় বা এক্সট্রা যদি ওই যে বললাম যে যাদেরকে বেশি টাকা দেয়, তারা অনেক সময় দেখা যায়, অনেক সময় মানে এটা সবার ক্ষেত্রে হয় না, কিন্তু অনেক সময় দেখা যায় কি তারা উল্টাপাল্টা খরচ করে বা নেশা এই সেই খরচ করে দিকে চলে যায়। তো ওইদিকে যাওয়া যাবে না, আমাদের যে অপচয় রোধ করে আমাদের খরচটা বাঁচাই। কারণ বাবা কিন্তু এই যে 50,000 টাকা বা 10 লাখ টাকা, যে এটাই বলি, এই টাকাটা আনতে তার যে মাথার ঘাম কোথায় কোথায় পড়ে, ওইটা নাই বলি। এরপর কি, আমাদের ভবিষ্যৎ সঞ্চয় শেখায়, আমাদের আয়ের একটা অংশ। যেমন এই 50,000 টাকাটা, এই 50,000 টাকাটা কিন্তু পুরোটা খরচ করে না। আয় বুঝে ব্যয় বলতে আমরা 50,000 টাকা ইনকাম করতেছি, 50,000 টাকাই খরচ করে না ফ্যামিলিতে। একটা নির্দিষ্ট অ্যামাউন্ট টাকা কি তারা জমা রেখে দেয়, কারণ পরবর্তীতে কি কেউ অসুস্থ হতে পারে বা কোনো একটা অনুষ্ঠান আসতে পারে বা কোনো একটা বড় খরচ আসতে পারে, বোনের বিয়ে বা ভাইয়ের বিয়ে বা আমাদের একটা জমি কেনা লাগতেছে, মানে স্পেসিফিক কিছু খরচ আছে, বা তোমার সেমিস্টার ফি দেওয়া লাগতেছে। তো এই যে এতগুলো খরচ, এগুলোর মেটানোর জন্য আমাদের একটা অংশ সঞ্চয় করতে হয়।
হয় এবং আমাদের ভবিষ্যৎকে সুন্দর করার জন্য একটা আয়ের একটা অংশ কী করা হয়, সঞ্চয় করা হয়। এরপর কি, তো ওই সঞ্চয়ের জন্য আমাদের পারিবারিক হিসাব ব্যবস্থাটা দরকার, যে আমরা কত টাকা ব্যয় করলে আমরা কত টাকা সঞ্চয় করতে পারবো, এটা অবশ্যই হিসাব করেই পাওয়া যাবে। এরপর কি, পারিবারিক শৃঙ্খলা। এখন দেখেন আমরা যে বলি অর্থই অনর্থের মূল, তো এই যে অর্থই অনর্থের মূল, এটা না করার জন্য অনেক সময় দেখা যায় যে দাদার সম্পত্তি নিয়ে নাতিরা মারামারি করতেছে, বাবার সম্পত্তি নিয়ে ছেলে মেয়েরা মারামারি করতেছে। তো ওই যে সম্পদ নিয়ে মারামারি বা টাকা নিয়ে যখন যেন মারামারি না হয়, এই জন্য একটা সঠিক একটা সুন্দর হিসাব করা হয়, যার মাধ্যমে আমরা বলতে পারি আমাদের যে এখানে খরচ হচ্ছে, আমাদের এখানে খরচ হচ্ছে, আমাদের কোনো আপনি উল্টাপাল্টা কথা বলতে পারবেন না, আমরা উল্টাপাল্টা খরচও করতেছি না। তো এই যে একটা পারিবারিক যে শৃঙ্খলা, এই বজায় রাখার জন্য বা সম্মানটা বজায় রাখার জন্য আমাদের অবশ্যই আমাদের পারিবারিক হিসাবটা করা দরকার। তো এটা খাতায় কলমে না হলে মাথায় ঠিকই থাকে। এরপর আসি আমাদের যে পার্ট 2 আমাদের এই চ্যাপ্টারে, ওইটা হলো পারিবারিক বাজেট ও শতকরা হিসাব। তো এখন পারিবারিক বাজেট কি, বাজেট হলো আমাদের যে বললাম যে 50,000 টাকা ইনকাম করতেছে বাবা, এই যে আমাদের এটা তো আয় আসতেছে। এরপর ধরেন আমরা আমাদের একটা ফ্ল্যাট ভাড়া দিলাম, ওইখান থেকে 10,000 টাকা ইনকাম হচ্ছে। তো এই যে 60,000 টাকা ইনকাম হচ্ছে, এটার আমরা কীভাবে ভবিষ্যতে কোথায় কোথায় খরচ করব, এটার একটা পরিকল্পনা বা এটার একটা চিন্তা করাই হলো আমাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা। এই যে ভবিষ্যৎ পরিকল্পনা করতেছি, যে 60,000 টাকা ইনকাম আসতেছে এবং এটা কোথায় কোথায় খরচ করতেছি, এটাই হলো বাজেট। মানে ভবিষ্যতে আমরা কোথায় কোথায় খরচ করব, এটা আগে থেকে চিন্তা করা হলো বাজেট। এরপর কি, আমাদের যে পারিবারিক বাজেট, ওই বাজেটের সর্বপ্রথম আমাদের সম্ভাব্য আয়টা নির্ধারণ করতে হবে। আমি যে ফার্স্টে বললাম যে আমাদের 50,000 টাকা এবং 10,000 টাকা, টোটাল 60,000 টাকা ইনকাম, আমি ফার্স্টে কিন্তু আমাদের ইনকামটা দেখাইছি। এরপর আমাদের কোথায় কোথায় খরচ করব এটা নির্ধারণ করতে হবে। মানে আয় না জেনে যদি আপনি ব্যয় নির্ধারণ করেন, তাহলে বোকামি হয়ে যাবে। দেখা যাবে 70,000 টাকায় আপনার ব্যয় চলে আসছে, আপনি লাক্সারিয়াস একটা লাইফ লিড করে ফেললেন, কিন্তু আপনার ইনকাম হলো 60,000 টাকা, বাকি 10,000 টাকা ধার করতে হবে। তো এটা করা যাবে না। তো এরপর আছে হলো আমাদের যে পারিবারিক বাজেট কী বা পারিবারিক বাজেটের সংজ্ঞা। তো এটা আমরা একটু পড়ার ট্রাই করি, যে নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য কোনো নির্দিষ্ট সময়ের, তার মানে আমাদের যে পারিবারিক বাজেট, ওইটা একটা নির্দিষ্ট সময়ের, বেশিরভাগ এটা মাসিক হয়ে থাকে, এবং আয় ও ব্যয়ের পূর্ব পরিকল্পনা সংখ্যাত্মক প্রকাশই হলো বাজেট। আমরা যে প্রথমে বলেছিলাম আমাদের যে 60,000 টাকা ইনকাম, এবং এই ইনকাম বুঝে আমাদের কী করতে হবে, ব্যয়ের একটা এস্টিমেটেড বাজেট করতে হবে, বা ব্যয়ের একটা পরিকল্পনা আগে থেকেই চিন্তা করতে হবে, যে পূর্ব পরিকল্পনা, মানে আগে থেকেই চিন্তা পূর্ববর্তী সময়ে আমাদের চিন্তা করতে হবে যে আমরা কত টাকা, যে সংখ্যাত্মক যে প্রকাশ, ওইটা কোথায় কোথায় খরচ করবো এবং কী উদ্দেশ্যে খরচ করব, যে নির্দিষ্ট লক্ষ্য, আমাদের লক্ষ্যটা কি, এটাই হলো আমাদের সংখ্যাত্মক একটা প্রকাশ হলো, এটাই হলো বাজেট। ঠিক আছে। তো আমরা সহজ কথায় কী বলতে পারি, সহজ কথায় বলতে পারি হলো আয় বুঝে ব্যয় করার একটা অগ্রিম নকশা। মানে এই নকশায় দেওয়া থাকবে আমরা ইনকাম করলাম, এখন এটা এই খাতে ব্যয় হবে, এই খাতে ব্যয় হবে, এই খাতে ব্যয় হবে, যে খাতে ব্যয় হয়, এরপর যা থাকবে তা আমাদের সঞ্চয় করতে হবে, এবং আমাদের আয়টা বুঝেই আগে ব্যয়টা করতে হবে, যেটা আসবে ওইটার পর আমরা যেটা যাবে এটা চিন্তা ভাবনা করবো আর কি। তো বাজেট তৈরির একটা প্রসেস আছে বা একটা ধাপ আছে, ওই ধাপটা কি, আমাদের যে বাজেট তৈরির জন্য আমরা তো ফার্স্টে ইনকামেরটা পাইলাম, এরপর কী করতে হবে, আমাদের কী কী লাগবে, কোন কোন জিনিস আমাদের ব্যয় হবে, ওই যে যা যা লাগবে তার ওই পণ্যের আমাদের একটা তালিকা করতে হবে। এবং তালিকা করলাম, মনে করেন চাল লাগবে, কাঁচা বাজার লাগবে, মাছ লাগবে, মাংস লাগবে, সব কিছু বললাম। এখন এটার বাজার মূল্য নিরূপণ করতে হবে, যে চালের দাম কত, এরপর আমাদের ডালের দাম কত, মাছের দাম কত, মাংসের দাম কত, সব কিছু নির্ধারণ করতে হবে। এবং এই যে সব কিছু নির্ধারণ করলাম, এরপর আমাদের আয় কত হচ্ছে এটা দেখতে হবে, যে আমাদের 50,000 টাকা কী হলো, আয় হলো, এবং আমাদের এই আয় অনুযায়ী আমাদের এই যে টাকা, এটার ভারসাম্য রক্ষা করে আমাদের সঞ্চয় করতে হবে। মানে এই যে 50,000 টাকা, এটার অনুযায়ী আমাদের একটা 50,000 টাকার নিচে একটা খরচের একটা এস্টিমেটেড বাজেট করতে হবে। এরপর আমাদের যা বাকি থাকে, ওটা হলো আমাদের কি, সঞ্চয়ের উদ্দেশ্যে একটা নির্দিষ্ট বাজেট করতে হবে। এরপর কি, যুগোপযোগী নমনীয়তা, মানে আমাদের যে খরচের একটা তালিকা করলাম, যে চালে এত টাকা, ডালে এত টাকা, মাছে এত টাকা, মাংসে এত টাকা, চিকিৎসায় এত টাকা, বা আমাদের শিক্ষায় এত টাকা। তো এই টাকাগুলো হবে কেমন জানেন, যে শিক্ষার টাকাটা আপনি আপনার খাদ্যেও ব্যবহার করতে পারবেন, যে বাসস্থানের টাকা ওইটা আপনি চিকিৎসায় ব্যবহার করতে পারবেন, এমন কিছু একটা হবে। তো এখানে বিস্তারিত বলা আছে, একটু পড়ে নেবেন আর কি। তো এরপর আমাদের যেটা আছে ওটা হলো আমাদের আদর্শ পারিবারিক বাজেটের একটা নমুনা। মানে আপনি কোন খাতে কতটুকু বাজেট করলে আপনার বাজেটটা মানে মোটামুটি আদর্শ মান হবে, যে আপনি পরবর্তীতে আটকাবেন না। তো এটা হলো আমাদের খাদ্য সামগ্রীতে 20 থেকে 25%, মানে 50,000 টাকার 20-25% আসে কত,
10-15 হাজার টাকা আসে বা 10-12 হাজার টাকা আসে, তো 10-12 হাজার 50,000 টাকার মধ্যে 10-12 হাজার টাকা আপনার খাদ্য সামগ্রীতে লাগবে। এরপর বাসস্থান ভাড়া বিল, এখানে যে 30-40% দিচ্ছে বাসস্থানের ভাড়া, কারণ আমরা জানি যে ভাড়া আমাদের বেশি। এরপরে এইভাবে আমাদের কি বিদ্যুৎ বিলও বাড়াইছে, তো বিদ্যুৎ বিল, নেট বিল, এরপর আরও যাবতীয় যা আছে ওইখানে আমরা 30-40% একটা বাজেট রাখবো। এরপর আমাদের শিক্ষা খাতে খুব কম যায়, তবে ওই যে শিক্ষক, যে গৃহশিক্ষক তার বিল, কোচিংয়ের বিল, স্কুলের খরচ, এরপর বাচ্চা কাচ্চার যে স্কুল ড্রেস, খাতা, বই, এসে মানে 10-15% বাজেট রাখতে হবে। এরপর যানবাহনের জন্য বা যাতায়াতের জন্য কোনো জায়গায় বাবা কিসে যাচ্ছে, কাজে যাচ্ছে, এরপর আমরা স্কুলে কলেজে যাচ্ছি, তো এটার জন্য আমাদের যে 15-20% এটা বাজেট করতে হবে। এটা হলো আদর্শ মান। এরপর ভবিষ্যৎ সঞ্চয়ের জন্য 10-20% রাখা যাবে, এটা হলো একটা আদর্শ মান। মানে এই 10-20%ই রাখতে পারবো। 20%-এর বেশি রাখলে দেখা যাবে আমাদের এইগুলোতে আটকে যাবে। আর যদি 10%-এর কম রাখি, দেখি মানে এটা বাজেট হয়ই না। 5,000 টাকা জমালে আমরা বছরে 60,000 টাকা জমাবো, মানে খুব বেশি না, কিন্তু মোটামুটি একটা ধরা যায় আর কি। এরপর কি কাপড় চোপড় তো তেমন একটা অকেশনালি, ধরেন কোনো একটা অনুষ্ঠান হচ্ছে তখন কেনা হয়, বা ঈদে, কোরবানিতে, পূজায়, এরকম কিছু স্পেসিফিক জায়গায় কেনা হয় আর কি। এই জন্য যে কাপড় চোপড় ওইখানে বাজেটটা একটু কম, 5-10%, এটাই হলো আদর্শ বাজেট, ঠিক আছে। আপনি প্রত্যেক মাসে যদি মার্কেট করেন তাহলে জামাইয়ের টাকাও ফাঁকা হবে, বাবার টাকাও ফাঁকা হবে, তো এটা করা যাবে না। এরপর আমরা দেখি আমাদের মেইন যেই পার্ট, আমাদের যে আর্থিক বিবরণী বা আমাদের যে পারিবারিক হিসাব। তো এই পারিবারিক হিসাবে আমরা মোটামুটি 3টা পার্ট দেখতে পাই। একটা হলো ক্যাশ বই, আর একটা লাভ ক্ষতি হিসাব, আর একটা হলো ব্যালেন্স শিট। তো ক্যাশ বই কি? ক্যাশ বই হলো আমাদের যে প্রাপ্তি ও প্রদান হিসাব। এই প্রাপ্তি ও প্রদান হিসাবে আসবে হলো, প্রাপ্তিতে আসবে আমরা যখন টাকা পাবো, নগদ টাকা যখনই আসবে তখন প্রাপ্তি করে ফেলবো, নগদ টাকা যখনই যাবে তখন প্রদান করে ফেলবো। এটা গত বছরের নাকি পরের বছরের নাকি বকেয়া, এই সেই বকচকের কিছু না, জাস্ট নগদ টাকা আসবে, প্রাপ্তিতে লিখে ফেলবো, নগদ টাকা যাবে, আমরা প্রদানে ক্রেডিট করে ফেলবো। প্রাপ্তি হবে ডেবিটে, প্রদান হবে কিসে? ক্রেডিটে। তো এটা হলো ক্যাশ বই। এরপর লাভ ক্ষতি কি? লাভ ক্ষতি হলো আমাদের যে আয় ব্যয় বিবরণী বা বিশদ আয় বিবরণী, এটাই হলো লাভ ক্ষতি হিসাব। যে আপনার আয় এবং আয় থেকে ব্যয় বাদ দিলে যাই আসে, ওটা হলো লাভ ক্ষতি হিসাব করা হয় আর কি। এরপর আর্থিক অবস্থা নির্ধারণ করার জন্য আমাদের ব্যালেন্স শিট নির্ণয় করতে হয়, যেখানে আমাদের যে সম্পদ এবং দায় এবং পারিবারিক তহবিলটা নির্ণয় করা হয়। তো দেখেন এই যে 3টা অঙ্গ বলা হয়েছে। প্রথমে যে প্রাপ্তি ও প্রদান হিসাব, এখানে দেখেন যে নগদ টাকা যখনই আসবে তখন আমরা প্রাপ্তিতে লিখে ডেবিট করে দিব। প্রাপ্তিরটা হবে ডেবিট পাশে এবং প্রদানটা হবে কিসে? ক্রেডিট পাশে। নগদ টাকা চলে গেলেই আমরা ক্রেডিটে, প্রদান পাশে লিখে ফেলবো। এখানে চলতি, বিগত বা আগামী কোনো কিছুই বসবে না, জাস্ট আসলেই কি করবেন? লিখবেন, চাইলেই লিখবেন। এরপর কি আছে? আয় ব্যয় বিবরণী। তো আয় ব্যয় বিবরণী কি? আয় ব্যয় বিবরণী তো হলো চলতি বছরের যত মুনাফা জাতীয় আয়, মানে বিশদ আয় বিবরণীর মতো, মানে চলতি বছরের যে মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়, এটা নিয়ে আমাদের যে আয় ব্যয় বিবরণী ওটা করা হয়। তো সমাপনী যে আছে ওইটাকে আমাদের সারপ্লাস বা উদ্বৃত্ত ধরা হয়, এবং যে সমাপনী যদি মাইনাস অ্যামাউন্ট থাকে, মনে করেন 10,000 টাকা এক্সট্রা খরচ হয়ে গেছে, তখন ওইটাকে ঘাটতি বা ডেফিসিট ধরা হয়, ঠিক আছে। তো এরপর আছে আমাদের যে আর্থিক অবস্থার বিবরণী। তো আর্থিক অবস্থার বিবরণীতে যে আমাদের একটা নির্দিষ্ট সময়, এটা মাস বা বছর হোক, এখানে যে সম্পদ এবং দায় দেনার চিত্র। তো এখানে আমাদের একটা সূত্র আছে যে মোট সম্পদ থেকে আপনি পারিবারিক তহবিল, তো এটা আপনি মালিকানা সত্ত্ব ধরে নিতে পারেন বা পারিবারিক সত্ত্ব। তো পারিবারিক সত্ত্ব থেকে যখন পারিবারিক সত্ত্বের সাথে যখন আপনি মোট দায় যোগ করবেন, তখন কি চলে আসবে? আর্থিক অবস্থার বিবরণীটা চলে আসবে। এখন দেখেন যে আমাদের নগদ টাকা পকেটে ঢুকলে, এটা জাস্ট একটা মনে রাখবেন, কিছু পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্টগুলো একটু মনে রাখবেন। যে নগদ টাকা পকেটে ঢুকলে প্রাপ্তি ও প্রদান ডেবিট করবেন, নগদ টাকা পকেট থেকে বের হলে প্রাপ্তি ও প্রদান ক্রেডিট করবেন। নিয়মিত যেগুলো চলতি বছরে ছোটোখাটো খরচ হয়ে থাকে বা আয় হয়ে থাকে, ওটা আয় ব্যয় বিবরণী, এবং মানে এটা 1 বছরের মধ্যে, 1 বছরের ভিতরে যেগুলো হয় এটা, ঠিক আছে। বড় খরচ যেগুলো হয়ে থাকে ওইগুলোকে আমরা আর্থিক অবস্থার বিবরণীতে, যেখানে সম্পদ কেনা বা ঋণ নেওয়া, এগুলো আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে করব। তো আমরা একটা জাস্ট এইটা একটু করে দেখব, মানে ফিজিক্যালি না, এটা আমরা ম্যাথ পরবর্তীতে প্র্যাকটিস করলে তখন দেখব। তবে এটার মাধ্যমে আমাদের অলমোস্ট ক্লিয়ার হয়ে যাবে সব কিছু। এরপর আমরা প্র্যাকটিস ক্লাসে বাকি সবগুলো দেখব, ঠিক আছে। তো এখন দেখেন আমাদের প্রথমেই একটা লেনদেন দেওয়া আছে, এটা হলো মাসিক বেতন প্রাপ্তি। তো মাসিক বেতন প্রাপ্তি মানে এটা 1 বছরের মধ্যে যে 12 বার হয়ে থাকে, তার মানে বছরের মধ্যে বারবার হয়ে থাকে। তো এই যে 35,000 টাকা পাইলো, এখন আমাদের যদি 1 বছরের জন্য করতে হয় তাহলে আমরা 1 বছরের জন্য করব, যদি 1 মাসের জন্য করতে হয় তাহলে আমাদের বলা হয় তখন আমরা 1 মাসের জন্য করব। তো আমরা 1 বছরের জন্যই করি, ঠিক আছে। তো এই যে 35,000 টাকা পাইলাম, এই 35,000 টাকা না আমরা বছরের মধ্যে বারবার পাবো, এই জন্য আমাদের এই 35,000 টাকাটা কিন্তু আসলেই আমরা যে প্রাপ্তি ও প্রদান হিসাব, এই প্রাপ্তি ও প্রদান হিসাবে আমরা কি করব? এটা ডেবিট পাশে বা প্রাপ্তির পাশে লিখব 12 বছরেরটা। এরপর যখন আমরা আয় ব্যয় বিবরণীতে করব, এটা অবশ্যই আয়, কারণ আমরা টাকাটা পাইছি বা মাসের বেতন পাইছি, তো এটা আয়, এই জন্য আয় ব্যয় বিবরণীতে আয়ের সাইডে লিখব। এরপর আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে আসবে না এটা, কারণ সম্পদও না দায়ও না, ঠিক আছে, আপাতত আসতেছে না আর কি।
কারণ এটা বড় ধরনের প্রাপ্তি বা বড় ধরনের প্রদান এরকম কিছু হয় নাই। এরপর কি, এরপর হলো আমাদের যে বাড়ি ভাড়া বাবদ প্রদান করেন মাসে 18,000 টাকা। তার মানে এটা যে প্রদান করলে কি করতে হবে, আমাদের প্রাপ্তি ও প্রদান হিসাবে ক্রেডিট পাশে লিখতে হবে প্রদানের পাশে। এরপর এটা একটা ব্যয়, তো 12 মাসের হিসাব করে ব্যয়টা লিখতে হবে। এরপর আর্থিক অবস্থার বিবরণীতে আসবে না। এরপর কি, বছরের খাদ্য সামগ্রী বাবদ মোট ব্যয় 1,20,000 টাকা, এটা পুরো বছরের। তো এটাও আমাদের যে প্রাপ্তি ও প্রদান হিসাবে প্রদান মানে চলে গেছে আমাদের থেকে, তখন এটা ক্রেডিট পাশে লিখতে হবে এবং এটা আমাদের জন্য ব্যয় একটা। বা বছরের মধ্যে তো এটা বারবার করে হয়েছে যে খাদ্য সামগ্রী এটা 1 বছরেরটা একসাথে তো কিনেন নাই, ঠিক আছে। ওষুধ ও ডাক্তারের ফি এটাও হুট করে হয়ে থাকে, মানে এটা 1 বছরের জন্য বা 2-3 বছরের জন্য হয় না, ঠিক আছে। 1 বছরের জন্য হয়ে থাকে, 1 বছরের ভিতরে বারবার হয়ে থাকে। তো এটা যখন আমরা প্রদান করে ফেলছি তখন প্রাপ্তি ও প্রদান হিসাবে ক্রেডিট পাশে বা প্রদান হিসাবে, এবং ব্যয় যে আয় ব্যয় বিবরণী ওখানে ব্যয় পাশে বসবে। এরপর কি, ব্যবসা হতে বাৎসরিক মুনাফা প্রাপ্তি, মানে 1 বছরের মুনাফা পাইছে, 1 বছরের বেশি না, চলতি বছর পাইছে, এই জন্য আমাদের এটা আয় পাশে বসবে, যে প্রাপ্তি ও প্রদান বিবরণী যেটা আছে ওইখানে ডেবিট পাশে যে প্রাপ্তির পাশে বসবে, এবং আয় ব্যয় বিবরণীতে আয়ের পাশে বসবে। এরপর কি, কাপড় চোপড় ক্রয়, এটা একটা ব্যয় হয়েছে, তো প্রদান পাশে বসবে প্রাপ্তির প্রদান বিবরণীতে, এবং আয় ব্যয় বিবরণীতে যে ব্যয়ের পাশে বসবে, ঠিক আছে। এরপর ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ, এটাও খরচ হয়েছে, এই জন্য প্রদানে বা ক্রেডিট পাশে বসবে এবং ব্যয়ের পাশে বসবে। এরপর ডাইনিং টেবিল ক্রয়, এই দেখেন এটা আসবে কিন্তু আমাদের কিসে, আমাদের যেই আর্থিক অবস্থার বিবরণী, এই আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ, কারণ আমরা এটা একটা দীর্ঘমেয়াদী একটা সম্পদ কিনলাম। এরপর এই যে টাকাটা চলে গেছে, এই টাকাটা চলে গেছে, এটা আমাদের যে প্রাপ্তি ও প্রদান হিসাব, আমরা জানি যে প্রাপ্তি প্রদান হিসাবে মানে টাকা আসলে এবং চাইলে ইনক্লুড করতে হবে, এটা কোথায় খরচ করতেছি বা কখন খরচ করতেছি এটা ম্যাটার না, ঠিক আছে। তো এই যে এটা প্রাপ্তি ও প্রদান হিসাবে আমাদের কি প্রদান হিসাবে বসবে, কারণ আমাদের টাকাটা চলে গেছে, ঠিক আছে, এবং আমার আর্থিক অবস্থার বিবরণীতে এটা সম্পদ সাইডে বসবে। এরপর কি, বাৎসরিক আয়কর প্রদান, মানে এটাও একটা ব্যয়, তো যেই প্রদান হিসাবে বসবে কারণ এটা ব্যয় হয়ে গেছে, তো এই ক্রেডিট পাশে বসবে। এরপর কি, কম্পিউটার ও প্রিন্টার ক্রয় 76,000 টাকা, তো আমরা একটা সম্পদ ক্রয় করছি, কিন্তু প্রাপ্তি ও প্রদান হিসাবে অবশ্যই ক্রেডিট পাশে প্রদানের হিসাবে বসাতে হবে, কারণ টাকা চলে গেছে, এবং আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ পাশে বসবে। এরপর কি, আমাদের গ্যাস পানি বিদ্যুৎ বিল প্রদান 38,500 টাকা, এই যে গ্যাস পানি ও বিদ্যুৎ বিল প্রদান করলাম, এখানে তো লেখাই আছে যে প্রদান, তো প্রদানে বা ক্রেডিট পাশে লিখতে হবে প্রাপ্তি ও প্রদান হিসাবে। এরপর আমাদের যে আয় ব্যয় বিবরণী ওখানে ব্যয়ের হিসাবে বসবে, কারণ এটা আমাদের যে বছরের মধ্যে বারবার হয়ে থাকে। এরপর কি, ডিপিএসে জমা, প্রদানে অবশ্যই যাবে, কারণ এটা আমরা টাকাটা প্রদান করছি যে ক্রেডিট পাশে প্রাপ্তি প্রদানের। এরপর ডিপিএসটা কিন্তু আমাদের জন্য কি এক ধরনের সম্পদ, তো আমরা জমা করতেছি, তো এটা আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে যে সম্পদ পাশে যাবে, ঠিক আছে। এখন এখানে অন্যান্য কিছু সমন্বয় দেওয়া আছে, যে পরিবারের নগদ তহবিল 20,000 টাকা, মানে আমাদের গত বছর কিছু জিনিস ছিল 20,000 টাকা ছিল, তো এটাও আমাদের যে পারিবারিক তহবিলে যাবে, যা ছিল আর কি, ওই বললাম আমাদের দায় এবং পারিবারিক তহবিল মিলে আমাদের সম্পদ হয়, তো পারিবারিক তহবিল টাইপের পারিবারিক তহবিলের যে পার্ট ওইখানে এই 22,000 টাকাটা যাবে, এবং আসবাবপত্র যেটা গত বছর ছিল এটাও পারিবারিক তহবিলে যাবে, এবং আমাদের কি সম্পদ পাশেও এই নগদ তহবিলের 22,000 টাকা এবং আসবাবপত্রের যে 1,68,000 টাকা এটা ইনক্লুড হবে। এরপর কি আছে, বছর শেষে গ্যাস ও পানির বিদ্যুৎ বিল 24,000 টাকা বকেয়া রয়েছে, তো বকেয়া থাকলে এটা অবশ্যই আমাদের জন্য ঋণ, কারণ তৃতীয় পক্ষের অধিকার, তো তৃতীয় পক্ষের যখন অধিকার থাকবে এটা ঋণের পাশে বসবে, ঠিক আছে। তো এটা আমাদের যাবে হলো হিসাবে আর্থিক অবস্থার বিবরণীতে দায়ের পাশে যাবে। তো এই পর্যন্তই ছিল, আমরা নেক্সটে ইনশাল্লাহ প্র্যাকটিস করব, তখন একদম ডিপলি সব কিছু জানার চেষ্টা করব। আশা করি এই পর্যন্ত আপনাদের কোনো প্রশ্ন নাই, আর যদি অবশ্যই কোনো ডাউট থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এই পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, অ্যান্ড অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।